বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গতকাল আমি বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করছিলাম। সেখানে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করছি। তার আগে সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো, গুণগুলো আলোচনা করছি। আজ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ থেকে আমরা বাক্য রূপান্তরের যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছিলাম সেগুলো আরেকটু প্র্যাকটিস করব এবং এর সাথে অস্তিবাচক বাক্য এবং নেতিবাচক বাক্যের ক্ষেত্রে কিভাবে আমরা রূপান্তর করব, পরিবর্তন করব সেটা দেখে নেব। তো গত ক্লাসের যে বৈশিষ্ট্যগুলো আমি আলোচনা করছিলাম, গতদিন তোমরা যদি লিখে থাকো একটু সেটা বের করো। সেখানে আমরা দেখব সরল বাক্যের যে বৈশিষ্ট্য দুটা ছিল। প্রথমটা ছিল একটি মাত্র কর্তা থাকবে আর একটা সমাপিকা ক্রিয়া থাকবে। জটিল বাক্যের বৈশিষ্ট্যের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখছিলাম। সেখানে প্রথমটা ছিল যে একটা প্রধান খণ্ডবাক্য থাকবে, দ্বিতীয়টা ছিল অপ্রধান একটা খণ্ডবাক্য থাকবে, তৃতীয়টা ছিল বাক্যদ্বয়, প্রধান এবং অপ্রধান বাক্যদ্বয়, খণ্ডবাক্যদ্বয় সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হবে। আমরা সাপেক্ষ সর্বনাম কাকে বলে সেটাও আলোচনা করছিলাম, যে সর্বনাম দুটো বাক্যকে সংযোগ সাধন করে সেটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম। যেমন তেমন, যারা তারা, যিনি তিনি, যে সে, যদিও তথাপি, এগুলো সাপেক্ষ সর্বনাম। তাহলে সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত দুইটা খণ্ডবাক্য হচ্ছে জটিল বাক্যের বৈশিষ্ট্য আমাদের। এরপরের তৃতীয় নম্বরে ছিল যৌগিক বাক্য। যৌগিক বাক্যে বলছিলাম দুইটা বৈশিষ্ট্যের কথা। দুইটা সরল বাক্য থাকবে প্রথমটা, আর এই সরল বাক্যদ্বয় সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হবে। এটাই আমাদের গতকালকের ক্লাসে আলোচনা করছিলাম এবং উদাহরণ সহকারে দেখছিলাম। আজকে আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব। এরপরে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করার যে সিস্টেমটা, নিয়মটা, আর নেতিবাচক বাক্যকে অস্তিবাচক করার সিস্টেম, এবং সম্ভব হলে সময় পাইলে অনুজ্ঞাসূচক বাক্য আসে কখনো কখনো, এই বাক্যটাও আমরা দেখে নেব। তো আমরা উদাহরণে আসি, উদাহরণ দিয়েই বৈশিষ্ট্যগুলো আলোচনায় যাই। লোকটি শিক্ষিত কিন্তু বিনয়ী নয়, এই বাক্যটা আছে এবং বন্ধনীর মধ্যে যেটা বলা আছে সেটা হচ্ছে সরল। তাহলে এই বাক্যটাকে আমাদের কি করতে হবে? এই বাক্যটাকে সরল বাক্যে রূপান্তরিত করতে হবে। আগে আমরা দেখে নেব এখানে কোন বাক্যের বৈশিষ্ট্য আছে বাক্যটার ভিতরে। আমরা যদি বাক্যটাকে দেখি তাহলে লোকটি শিক্ষিত, এটা পরিপূর্ণরূপে একটা স্বাধীন বাক্য, অর্থাৎ সরল বাক্য। আবার লোকটি বিনয়ী নয়, কিংবা শুধু যদি বলি লোকটি বিনয়ী নয়, এটাও একটা স্বাধীন বাক্য বা নিরপেক্ষ, একেবারে কোথাও কোনো সমস্যা নেই, স্বাধীন একটা বাক্য, সরল বাক্য। সুতরাং এই দুইটা সরল বাক্য আর এদের মাঝখানে আছে কিন্তু। আমরা যৌগিক বাক্যের বৈশিষ্ট্যের মধ্যে দেখছিলাম যে দুইটা সরল বাক্য থাকবে আর এই বাক্যদ্বয় যুক্ত হবে অব্যয় দ্বারা। এইখানে ঠিক সেই ঘটনায় ঘটছে। সুতরাং এটা যৌগিক বাক্য আছে, এইটাকে যদি আমরা সরল বাক্যে রূপান্তরিত করি, সরল বাক্যে রূপান্তরিত করলে কি হবে? সরল বাক্যের ক্ষেত্রে বলছিলাম একটা কর্তা একটা ক্রিয়া থাকবে। তাহলে এই বাক্যটাকে প্রথমেই আমরা এই কিন্তু অংশটা ডিলিট করে দেব, দিয়ে বাক্যটাকে একটা বাক্যের মধ্যে নিয়ে আসবো যেখানে কর্তা এবং ক্রিয়া একটা করে থাকবে। লোকটি শিক্ষিত হলেও বিনয়ী নয়। লোকটি শিক্ষিত হলেও বিনয়ী নয়। আবার এই বাক্যটাকেই, অর্থাৎ সরল বাক্যে যে রূপান্তরিত করলাম, এই বাক্যটাই যদি প্রশ্নপত্রে এইভাবে থাকে, এটাকে জটিল করতে হবে বা মিশ্র করতে হবে। তাহলে উদাহরণের মধ্যে আমরা দেখি এইখানে যদি আসে যে লোকটি শিক্ষিত হলেও বিনয়ী নয়, এই বাক্যটাকে আমাদের যদি নির্দেশিত
বন্ধনীর মধ্যে বলা থাকে যে জটিল বাক্যে বা মিশ্র বাক্যে রূপান্তরিত করো, তাহলে এই সরল বাক্যটাকে আমরা মিশ্র বাক্যে রূপান্তরিত করার জন্য মিশ্র বাক্যের যে বৈশিষ্ট্য তিনটা ছিল বা জটিল বাক্যের যে বৈশিষ্ট্য, প্রথমে বাক্যটাকে খণ্ড খণ্ড করে ভাগ করে নিতে হবে যাতে একটা বাক্য অন্য বাক্যের উপর নির্ভরশীল হয়। অর্থাৎ কোনোভাবেই এই প্রথম অংশটা বা প্রধান খণ্ডবাক্য বা অপ্রধান খণ্ডবাক্য যেটাই হোক না কেন, কোনো বাক্যই স্বাধীনভাবে মতামত প্রকাশ করছে না, অন্য বাক্যের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে। তাহলে নির্ভরশীল বাক্য তৈরি করার জন্য বা এই বাক্যটাকে খণ্ড খণ্ড করে ভাগ করে নেওয়ার জন্য আমরা কি করব, এখানে যদিও লোকটি শিক্ষিত তথাপি বিনয়ী নয়। কি হচ্ছে দেখি আমরা, যদি আমরা এই অংশটাকে ভাগ করে নিই এবং যদি বলি যদিও লোকটি শিক্ষিত, এটা কি স্বাধীন বাক্য হচ্ছে? এটা স্বাধীন বাক্য হচ্ছে না। অর্থাৎ এরপরে ওই যে সার্থক বাক্যের বৈশিষ্ট্য আমরা বলছিলাম, বাক্যের একটা অংশ শোনার পরে পরবর্তী অংশ শোনার জন্য যে আগ্রহ আকাঙ্ক্ষা, তাহলে সার্থক বাক্যের রূপ লাভ করার জন্য সেই আকাঙ্ক্ষা নিবৃত বাক্য যদি আমরা বলি, তাহলে এই তথাপি বিনয়ী নয় এই অংশটাও আমাদের প্রয়োজন হবে বাক্যের জন্য, তাহলে এটা সার্থক বাক্য হবে। আর এইখানে যদি শুধু এইটুকু বলি তথাপি লোকটি বিনয়ী নয় বা তথাপি বিনয়ী নয়, তাহলে নিশ্চয়ই এই বাক্যটাও সরল বাক্য হচ্ছে না বা স্বাধীন বাক্য হচ্ছে না। এর আগে কিছু অংশ শোনার আগ্রহ সবার থেকে যাচ্ছে। যতক্ষণ না আমরা যদিও লোকটি শিক্ষিত তথাপি বিনয়ী নয় এই অংশে না যাচ্ছি, ততক্ষণ এই বাক্যটা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না বা এর অর্থ প্রকাশ করছে না। তাহলে এই যদিও এবং তথাপি দিয়ে এই সাপেক্ষ সর্বনাম ব্যবহার করে আমরা বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তরিত করলাম। একটু খেয়াল করো, জটিল বাক্যের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলেই সেটা বুঝতে পারি খুব সহজে। এরপরে যদি আমরা বলি যে রক্ষক সে ভক্ষক, যে রক্ষক সে ভক্ষক, এই উদাহরণটা আমরা যদি নিয়ে আসি, যে রক্ষক সে ভক্ষক, এইখানে কোন বাক্য বলা হচ্ছে এটা সেটা আগে খেয়াল করি। যে রক্ষক সেই ভক্ষক, যে রক্ষক সে ভক্ষক, এই বাক্যের মধ্যে কোন বাক্য আছে? এটাকে যদি আমাদের বলা হয় যৌগিক বাক্যে রূপান্তরিত করতে, কোন বাক্যের বৈশিষ্ট্য আছে বাক্যটার মধ্যে? আমরা দেখব যে রক্ষক সে ভক্ষক। এখন এই যে এবং সে কিসের উদাহরণ? জটিল বাক্যের উদাহরণ ছিল। যে যদি উঠায়, যে এবং সে যদি উঠাই দেয়, তাহলে কি হবে? আমরা যদি যে রক্ষক সে ভক্ষক এই বাক্যটাতে আসি, তাহলে কি দেখব? এটাকে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে বললে দুইটা স্বাধীন বাক্য করতে হবে। তাহলে সে রক্ষক যদি লিখি এবং কিন্তু ও, এগুলোর মধ্যে একটা ব্যবহার করলাম, সেই ভক্ষক, তাহলে যে রক্ষক সেই ভক্ষক, এখানে এবং দিয়ে আমরা বাক্যটাকে জটিল বাক্যে রূপান্তরিত, যৌগিক বাক্যে রূপান্তরিত করলাম। ঠিক একইভাবে যদি আমরা আরো উদাহরণ দেখি, যে সে দরিদ্র কিন্তু চরিত্রহীন, সে দরিদ্র কিন্তু চরিত্রবান যদি বলি, এটা যৌগিক বাক্য। সে দরিদ্র, সে দরিদ্র কিন্তু চরিত্রবান, এটা যদি আমরা বলি, এটা কোন বাক্য আছে? এটাও যৌগিক বাক্য আছে। আমরা সরল বাক্যে রূপান্তরিত করব, যৌগিক বাক্য আছে কিন্তু দিয়ে, তাই না? তাহলে এইখানে আমি বলছিলাম যে যৌগিক বাক্যের ক্ষেত্রে যখন সমার্থক অর্থ প্রকাশ করবে, অর্থাৎ
স্বভাবসুলভ যে আচরণগত বৈশিষ্ট্যের কারণে আমাদের যেগুলো আসে সার্বজনীনভাবে আমরা গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে এবং ও বসবে। আবার যদি বিপরীতার্থক অর্থ প্রকাশ করে, এখানে বলা হচ্ছে দরিদ্র, দরিদ্র লোকটা কি হওয়া দরকার ছিল? চরিত্রহীন হওয়া দরকার ছিল, অর্থাৎ তার চারিত্রিক কিছু স্খলন হবে। এইটাই আমরা মনে করি সাধারণত যে দরিদ্রদের এই জাতীয় সমস্যা থাকতে পারে। যেহেতু চারিত্রিক স্খলন নেই, এই জন্যেই কিন্তু আসছে। ক্লিয়ার? এখন এটাকে যদি আমরা সরল বাক্য করি তাহলে কি হবে? সে দরিদ্র হলেও চরিত্রবান। ঠিক আছে? আবার দেখো, সে দরিদ্র কিন্তু চরিত্রবান। সে দরিদ্র কিন্তু চরিত্রবান এই বাক্যটাকে যৌগিক বাক্য আছে, যদি আমরা সরল বাক্য করি তাহলে যৌগিক বাক্যের ওই বৈশিষ্ট্যটা উঠাই দিয়ে আমরা লিখলাম সে দরিদ্র হলেও চরিত্রবান। ঠিক একইভাবে আরো উদাহরণ যদি আমরা দেখি, ছেলেটি গরিব, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। আমরা বাক্যটা লিখব ছেলেটি গরিব কিন্তু মেধাবী। এই বাক্যটাকে যদি আমরা সরল বাক্যে করি, রূপান্তরিত, তাহলে কি হবে? ছেলেটি গরিব, ছেলেটি গরিব হলেও মেধাবী। ঠিক আছে? তাহলে ছেলেটি গরিব হলেও মেধাবী, এটাও একটা সরল বাক্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আবার সরল বাক্যকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তরিত করি তাহলে কি দেখাচ্ছে? আমরা একটা উদাহরণ দিই। দরিদ্র হলেও তার মন ছোট নয়, একটা সরল বাক্য। দরিদ্র হলেও তার মন ছোট নয়, এটা সরল বাক্য আছে। এটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তরিত করি তাহলে কি করব? আমরা প্রথমত সরল বাক্যটাকে দুই ভাগে ভাগ করে নেব, আবার তাকে অব্যয় দ্বারা যুক্ত করব। দুই ভাগে ভাগ করে নেওয়া অর্থাৎ স্বাধীন করে নেব। তাহলে দরিদ্র হলেও তার মন ছোট নয়, সে দরিদ্র কিন্তু তার মন ছোট নয়। সে দরিদ্র কিন্তু তার মন ছোট নয়। যদি মন ছোট হতো তাহলে লিখতাম সে দরিদ্র এবং তার মন ছোট। যেহেতু তার মন ছোট না, দরিদ্র হওয়া সত্ত্বেও, এই জন্য আমরা কিন্তু ব্যবহার করলাম। তাহলে এই উদাহরণগুলো বিভিন্ন সময় পরীক্ষার মধ্যে আসছে, বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে তোমরা খেয়াল করবা। যদি এইগুলো একটু প্র্যাকটিস করি আমরা, তাহলে আমাদের বাক্য রূপান্তরের ক্ষেত্রে অন্ততপক্ষে সরল থেকে জটিল, জটিল থেকে সরল, এগুলো কোথাও আর সমস্যা দেখা দেবে না। আমরা আরো উদাহরণে আসব। যদি আমরা বলি সরল বাক্য থেকে যৌগিক বাক্যে না যেয়ে আমরা জটিল বাক্য থেকে সরল বাক্যে যাই। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। উদাহরণে আসি আমরা, তোমরা চাইলে লিখতে পারো, লিখে নিতে পারো। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এইখানে আমরা জটিল বাক্যের বৈশিষ্ট্য লক্ষ্য করব। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। তাহলে এইটাকে আমরা সরল বাক্যে রূপান্তরিত করার কথা নির্দেশিত এর মধ্যে বন্ধনীতে আছে। যারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে। এইখানে আছে জটিল বাক্য। জটিল বাক্যের বৈশিষ্ট্যের মধ্যে
এই যে বৈশিষ্ট্যটা সাপেক্ষ সর্বনাম দ্বারা দুটা বাক্যকে যুক্ত করা, এটা পরিলক্ষিত হচ্ছে। যদি এইটাই আমরা উঠায় দিই তাহলে এক কথায় আমরা কি বলতে পারি সরল বাক্য করলে? দেশ প্রেমিকেরা দেশকে ভালোবাসে। ঠিক আছে, দেশ প্রেমিকেরা দেশকে ভালোবাসে। তাহলে এটা একটা সরল বাক্যে রূপান্তরিত হলো, যেহেতু জটিল বাক্যের বৈশিষ্ট্য দুটো আমরা তুলে দিলাম এখান থেকে। যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, এই বাক্যটা যদি আমরা লিখি, যিনি বিদ্বান, একটু বলে নি এখানে এই শব্দটার ক্ষেত্রে অনেক সময় শুদ্ধ অশুদ্ধের মধ্যে বিদ্বান শব্দটা লেখা থাকে, অশুদ্ধ রূপ হিসাবে বলা থাকে বয়রস্যি দয় জফলা আকার দন্তান্ন, এইভাবে দেয়া থাকে। এটা সঠিক বাক্যে সঠিক শব্দে প্রয়োগ করতে বলা হয়। সঠিক বানানটা এইখানে আছে, বয়রস্যি দর সঙ্গে বফলা হবে বিদ্বান, জফলা না কিন্তু, এটা খেয়াল রাখবা, তাহলে আমাদের বিদ্বান বানান নিয়েও সংখ্যা থাকবে না। তাহলে যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়। এটাকে যদি আমরা সরল বাক্যে রূপান্তরিত করতে বলা হয় তাহলে কিভাবে করব? যিনি বিদ্বান তিনি সর্বত্র আদরণীয়, তাহলে যিনি আর তিনি প্রথমেই আমরা ডিলিট করে দিচ্ছি। কি হবে দেখব, বিদ্বান লোকেরা অথবা বিদ্বানেরা, বিদ্বানেরা বা বিদ্বান লোকেরা বোঝাচ্ছে এখানে সর্বত্র আদরণীয়। ঠিক আছে, বাক্য রূপান্তরের ক্ষেত্রে তাহলে এই সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা, জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তরিত করা, এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় না আর কোথাও কোনো সমস্যা থাকবে। প্র্যাকটিস করলে যদি কোথাও সমস্যা হয় আমরা সেটা দেখে নিতে পারবো। এখন এই তিনটা বাক্য দিয়েই তো আর বাক্য রূপান্তর শেষ হবে না। বাক্য রূপান্তরের জন্য মোট 8টা বাক্য দেয়া থাকবে। 8টা বাক্যের মধ্যে এইখান থেকে যদি 3টা থাকে বা 4টা থাকে তাহলে পরবর্তী আর কোন কোন বাক্য সেখানে থাকবে সেটা নিয়ে আমরা যদি দেখি তাহলে দেখব অস্তিবাচক বাক্য, আবার নেতিবাচক বাক্য। আপাতত এই দুটা নিয়ে আমরা আলোচনা করি। অস্তিবাচক বাক্য, অস্তিবাচক বাক্য বলতে আমরা সাধারণত কি বুঝি? হ্যাঁ সূচক বাক্য, সদর্থক বাক্য, অর্থাৎ নেগেটিভ কোনো সেন্স সেখানে থাকছে না। অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্য অর্থাৎ না সূচক বাক্যে রূপান্তরিত করা। এইখানে যে জিনিসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখব সেটা হচ্ছে বাক্যের অর্থ। মূল শর্ত এখানে যেটা আমরা দেখব, অর্থ অপরিবর্তিত রাখব, অর্থ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আমাদের উপস্থাপন ভঙ্গিটাই হবে না বোধক। অস্তিবাচক বাক্যটাকে আমরা না বোধক অব্যয় দিয়েই যুক্ত করব বা বাক্য রূপান্তরিত করব, কিন্তু অর্থ সব ঠিকঠাক রাখবো। যদি অর্থ ঠিক রেখে অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করতে পারি, অস্তিবাচক বাক্যটাকে নেতিবাচকে করতে পারি তাহলেই হবে। তাহলে এইখানে অস্তিবাচক বাক্য যেটাকে বলা হচ্ছে হ্যাঁ বোধক বা সদর্থক বাক্য, সেই বাক্যটাকে আমরা যদি না বোধক বাক্যে রূপান্তরিত করি তাহলে প্রথম শর্ত মানে সর্বশেষ শর্ত যদি বলি অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করার ক্ষেত্রে, তাহলে সেটা অবশ্যই হবে যে অর্থ অপরিবর্তিত রেখেই আমরা বাক্যকে রূপান্তরিত করব। যদি উদাহরণে আমরা আসি, সৌদামিনী খ্রিস্টান হয়ে গেল। উদাহরণ আমরা বলি সৌদামিনী খ্রিস্টান হয়ে গেল। এটাকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে পুরাটাই সদর্থক বাক্য আছে, আমরা যদি অর্থ অপরিবর্তিত রেখে না বোধক
বাক্যে রূপান্তরিত করি তাহলে কি হবে? সৌদামিনী খ্রিস্টান না হয়ে পারল না। তাহলে এইখানে এই অর্থ অপরিবর্তিত রেখে বাক্য অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করার জন্য প্রয়োজনে বাক্যটাকে সংকোচন পরিবর্ধন করে নেব। বাক্যটাকে শ্রুতিমধুর করার জন্য, সুন্দর করার জন্য এবং তার অভিপ্রায় অর্থাৎ বাক্যের যে অর্থ সেটা ঠিক রাখার জন্যে আমরা বাক্যটাকে সংকোচন, বিয়োজন বা বর্জন যে কোনোটাই করে নিতে পারি। এক্ষেত্রে আর বিশেষ কোনো সমস্যা থাকছে না। তাহলে সৌদামিনী খ্রিস্টান না হয়ে পারল না, বাক্যটা নেতিবাচক হয়ে গেল। আসলে অর্থ কি দাঁড়ালো? অর্থ কিন্তু এইটাই দাঁড়াচ্ছে যে সৌদামিনী খ্রিস্টানই হয়ে যাচ্ছে। এইটাই আমাদের বাক্যের মূল বৈশিষ্ট্য, ঠিক থেকে যাচ্ছে। যদি আমরা আরও উদাহরণে আসি তাহলে আজকাল সব জিনিসই দুর্লভ। উদাহরণ দেখি, আজকাল সব জিনিসই দুর্লভ। আজকাল সব জিনিসই দুর্লভ, এটাকে নেতিবাচক করতে হবে। তাহলে আজকাল সব জিনিসই দুর্লভ, এটাকে নেতিবাচক যদি আমরা করি অর্থ অপরিবর্তিত রেখে, তাহলে আজকাল কোনো জিনিসই দুর্লভ। তাহলে কি হবে? সুলভ নয়। নেতিবাচক হয়ে গেল কিনা? আজকাল কোনো জিনিসই সুলভ নয়, অর্থাৎ আজকাল সব জিনিসই দুর্লভ যে বাক্যটা বলছিল অস্তিবাচক বাক্য, সেটাকে নেতিবাচক অর্থাৎ না বোধক এ দিয়ে উপস্থাপন করার জন্যে আমরা কি করলাম? আজকাল কোনো জিনিসই সুলভ নয় অর্থাৎ নেতিবোধক বাক্যে রূপান্তরিত করলাম, কিন্তু বাক্যের অর্থ পুরোপুরি অপরিবর্তিত থাকলো। আমরা যদি আরো উদাহরণে আসি, আমরা দেখব হৈম কোনো কথা কহিল না। এটা না বোধক আছে। আমরা যদি অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করি এটাকে, তাহলে আগে আমরা দেখছি অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করা। এখন আমরা যদি আসি যে নেতিবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করা, এক্ষেত্রে কি অর্থ অপরিবর্তিত হয়ে যাবে? এক্ষেত্রেও অর্থ অপরিবর্তনীয় থাকবে, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন হবে না। বাক্য আমরা চেঞ্জ করব, অর্থাৎ এই বাক্যটাকে নেতিবাচক বাক্যটাকে অস্তিবাচক বা সদর্থক বাক্যে রূপান্তরিত করব, কিন্তু অর্থ অপরিবর্তিত রাখবো। হৈম কোনো কথা কইল না, তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হৈম নীরব রহিল। তার মানে কি কথা বলা হচ্ছে? হৈম নীরব রহিল তার মানে তো কথা বলা হচ্ছে না, হৈম চুপ রহিল অর্থাৎ কোনো কথা কহিল না। ঠিক একইভাবে যদি আমরা আরো নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তরিত দেখি বা উদাহরণ দেখি, তাহলে কি দেখব? যদি বলি আমরা সে কাজটি করতে সম্মত নয়, সে কাজটি করতে সম্মত নয়, নিঃসন্দেহে নেতিবাচক বাক্য। এই বাক্যটাকে যদি আমরা আবার অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করি তাহলে কি আসবে? সে কাজটি করতে অসম্মত, অর্থাৎ সে কাজটি করতে সম্মত নয়, অসম্মত। ঠিক একইভাবে আমরা যদি আরো উদাহরণ দেখি যে আমরা সম্পূর্ণ নির্দোষ, এটা বাক্য আছে অস্তিবাচক বাক্য,
নেতিবাচক করলে আমরা আদৌ দোষী নই, আমরা সম্পূর্ণ নির্দোষ। বাক্যটাকে যদি নেতিবাচক করি তাহলে আমরা আদৌ দোষী নই, এভাবে উপস্থাপন করব। আবার অস্তিবাচক বাক্যকে যদি আবার নেতিবাচক বাক্য করি, যদি বলি ইহারা অন্য জাতের মানুষ, ইহারা লিখি আমি, ইহারা অন্য জাতের মানুষ, অস্তিবাচক বাক্য বা সদার্থক বাক্য। ইহারা অন্য জাতের মানুষ, এটাকে নেতিবাচক বাক্য করতে হবে। কি করবো আমরা তাহলে? ইহারা অন্য জাতের মানুষ, তাহলে এই জাতের মানুষ নয়। ইহারা এই জাতের মানুষ নয়, অর্থাৎ যে জাতের কথা বলা হচ্ছিল সেই জাতের না, অন্য জাতের মানুষ। অর্থ কিন্তু অপরিবর্তিত থেকে গেল। যদি আমরা বলি বাড়িটা তারা দখল করেছে, বাড়িটা তারা দখল করেছে, দখল করেছে, এটা কোন বাক্য আছে? সরল সদার্থক বাক্য আছে। আমরা নেতিবাচক বাক্যে রূপান্তরিত যদি করি, বাড়িটা তারা দখল না করে ছাড়ল না। ঠিক আছে, তাহলে বাড়িটা তারা দখল না করে ছাড়লো না, তার মানে কি দাঁড়াচ্ছে? অর্থ এইটাই দাঁড়াচ্ছে যে বাড়িটা তারা দখল করে নিয়েছে। এখন অস্তিবাচক বাক্য থেকে নেতিবাচক বাক্যে বা নেতিবাচক বাক্য থেকে অস্তিবাচক বাক্যে রূপান্তরিত করার ক্ষেত্রে আমরা যদি বোর্ড প্রশ্নগুলো সলভ করি তাহলে কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলোও সমাধান হয়ে যাবে। যদি প্র্যাকটিস না করি তাহলে এগুলো আবার সেই আগের অবস্থানে চলে যাবে। যদি আমরা এখন অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তরিত দেখি, অনুজ্ঞা কি যদি দেখি, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব মৌলিক অর্থ অপরিবর্তিত থাকবে রূপান্তরিত করার ক্ষেত্রে, এবং সেখানে কিন্তু একটা বাক্য দেয়া থাকবে যে বাক্যটাকে বলা হবে অনুজ্ঞা, অর্থাৎ অনুজ্ঞাবোধক বাক্যে রূপান্তরিত করতে, অনুজ্ঞা করতে বলবে। অনুজ্ঞাটা কি? বর্তমান ভবিষ্যৎকালে আমরা সংজ্ঞায় দেখছি যে আদেশ, উপদেশ, নির্দেশ এইগুলো প্রকাশ করে অনুজ্ঞার ক্ষেত্রে। তাহলে যদি আমরা বলি এমন একটা বাক্য যদি থাকে প্রশ্নপত্রে, সকলের উচিত দেশকে ভালোবাসা, এইটা বলা হলো অনুজ্ঞা করতে হবে। আমরা কি করব? আগে বাক্যটা খেয়াল করি, সকলের উচিত দেশকে ভালোবাসা, এই বাক্যটাকে বলা হচ্ছে অনুজ্ঞাবোধক বাক্যে রূপান্তরিত করা। এইখানে আমরা তাহলে কি করব? আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ এগুলো বুঝাবে। সেক্ষেত্রে সকলের উচিত দেশকে ভালোবাসা, তাহলে সকলেই দেশকে ভালোবাসো। আবার যদি এইটাই দেয়া থাকতো সকলেই দেশকে ভালোবাসো, সেটাকে যদি অনুজ্ঞা করতে বলতো তাহলেও আমরা এই কথাটাই লিখতাম সকলের উচিত দেশকে ভালোবাসা। যদি বলা হয় এই স্থান ত্যাগ করো, এই স্থান ত্যাগ করো, অনুজ্ঞা করতে বলা হলো, তাহলে আমরা কি লিখব? এই স্থান
ত্যাগ করা উচিত। ঠিক আছে, তাহলে অনুজ্ঞা করার ক্ষেত্রে আদেশ, উপদেশ, নির্দেশ এগুলাই অনুরোধ, এগুলোই বিভিন্নভাবে দেখবো আমরা। এবং খুব বেশি সংখ্যক প্রশ্ন যে এখান থেকে আসে বা উদাহরণ যে আসে এমনটাও কিন্তু না। যদি আমরা মোটামুটি প্র্যাকটিস করি তাহলে এই অনুজ্ঞাবোধক বাক্যকে রূপান্তরিত করা, অনুজ্ঞা করা সহজ হয়ে যাবে। যদি বলা হয় নির্দেশাত্মক একটা বাক্য, সময় নষ্ট না করতে পরামর্শ দিচ্ছি, যদি সেটাকে অনুজ্ঞা করতে বলা হয়, খেয়াল করি, সময় নষ্ট না করার পরামর্শ দিচ্ছি বা সময় নষ্ট না করতে পরামর্শ দিচ্ছি। সময় নষ্ট না করতে পরামর্শ দিচ্ছি। এটাকে অনুজ্ঞা করতে বলা হলো। তাহলে কি লিখবো আমরা? সময় নষ্ট করো না, তাই না? সময় নষ্ট করো না বা সময় নষ্ট করা উচিত নয়, এই জাতীয়ভাবে এইভাবেই আমরা লিখব। সেক্ষেত্রেও অনুজ্ঞা বোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। আবার যদি বলা হয় নির্দেশাত্মক বাক্য ক্ষেত্রে কথা বলো না, কথা বলো না, কথা বলো না, এটাকে যদি অনুজ্ঞা করতে বলা হয় তাহলে আমরা কি করব? যদি সরাসরি বলে দিই চুপ করো, হয়ে যায়। এইভাবে আমরা তাহলে বোর্ড প্রশ্নের মধ্যে যেগুলো আসছে বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে, সেগুলো ফলো করব। করলে আমাদের এই বাক্যের রূপান্তরের ক্ষেত্রে আর সমস্যা হবে বলে আমার মনে হয় না। তাহলে আমরা আপাতত বাক্য রূপান্তরের এই অংশ শেষ করছি। এখন এরপর আমরা আর একটু প্র্যাকটিস করি, যেহেতু সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তোমরা, তোমাদের বাংলা বানান নিয়ে 10টা প্রশ্নের উত্তর দেয়া লাগবে। সেখানে আমি একটু ওখান থেকে ঘুরে আসি। যদি বাংলা বানানের 10টা মানে 10 নাম্বারের প্রশ্ন আসে, কিভাবে আসবে সেটা একটু ব্যাখ্যা করি। প্রথমত নিয়মের থেকে 5টা প্রশ্ন, মানে 5 নাম্বার থাকবে নিয়মের ভিতর থেকে। আবার শব্দ এবং বাক্যের সঠিক প্রয়োগ দেখাতে বলা হবে। কোথাও শব্দের বানানে ভুল থাকবে, কোথাও বাক্যের মধ্যে শব্দ চয়নে ভুল থাকবে। তাহলে আমরা নত্যবিধান সত্যবিধান পড়ছিলাম, প্রমিত বাংলা বানান পড়ছিলাম। প্রমিত বাংলা বানান, নত্যবিধান, সত্যবিধান, এখান থেকে যদি আমরা দেখি বোর্ড পরীক্ষার প্রশ্নে কমপক্ষে 4টা প্রশ্ন এখান থেকে আসে। অর্থাৎ নত্যবিধানের ভুল থাকে, কোথাও সত্যবিধানের ভুল থাকে, কোথাও প্রমিত বাংলা বানানের যে অনুসারে ভুল থাকে। প্রমিত বাংলা বানানের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে দেশের নাম, দেশের নাম, জাতির নাম, ভাষার নাম, এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় রসিকার লিখব। দেশ, জাতি, ভাষা, এক্সেপ্ট, অর্থাৎ কেবলমাত্র চীন দেশ, চীনা জাতি, চীন ভাষা, এগুলোর ক্ষেত্রেই দীর্ঘার হবে, আর সর্বত্রই রসিকার হবে। এটা খেয়াল রাখবা। এখন আমি 10টি শব্দ এখানে লিখব, যেগুলোর প্রত্যেকটি কোনো না কোনো ভুল থাকবে। আমাদের বাংলা বানানের নিয়ম মেনেই সেগুলো সংশোধন করতে হবে। গত ক্লাসে আগের ক্লাসে, দ্বিতীয় পত্রের ক্লাসে 5টি শব্দ লিখছিলাম। আজকে আমি আরো 10টি শব্দ লিখব। রুগ্ন, মন্ত্রিসভা, প্রাণী জগৎ, পিপীলিকা,
মধ্যাহ্ন, স্টেডিয়াম, উল্লেখিত, স্টেডিয়াম উল্লেখিত, আমরা গত ক্লাসে শুশ্রূষা দিয়েছিলাম, তাহলে মুমূর্ষ, কটা হচ্ছে 8টা, আরো 2টা লিখি আমি। প্রতিযোগিতা, এরপরে আমরা সর্বশেষ শব্দটা লিখব লিখলাম রুগ্ন, মন্ত্রিসভা, প্রাণীজগৎ, পিপীলিকা, মধ্যাহ্ন, স্টেডিয়াম, উল্লেখিত, মুমূর্ষ, প্রতিযোগিতা। আর একটা শব্দ আমরা যদি লিখি গীতাঞ্জলি। এই 10 শব্দ লিখলাম। বিভিন্ন সময় পরীক্ষা এগুলোই আসে বা এর মধ্যে 2-1টা থাকবে। রুগ্ন, আমরা এইখানে দেখছি প্রদত্ত শব্দ আকারে আছে রুগ্ন, রস্যু, গয়, ন। এই ন হচ্ছে গর সঙ্গে যুক্ত বর্ণের যে ন আছে, গ প্লাস দন্তান্ন, নিচে থাকলে দন্তান্ন হয়, এক্ষেত্রে গর সঙ্গে যুক্ত বর্ণে। এইখানে গর সাথে দন্তান্ন আছে, কিন্তু রুগ্ন বানানটা হবে গর সাথে মূর্ধন্য দিয়ে, নত্যবিধানের শর্ত অনুসারে। সমস্যা হচ্ছে একটা, যে ব্যতিক্রম এটা, যে গয়ের সঙ্গে মূর্ধন্য সহযোগে কোনো যুক্তবর্ণ হয় না, যুক্তবর্ণের রূপ নেই। সুতরাং এই বানানটা যদি কখনো পরীক্ষা আসে, আমরা এভাবে লিখব, গ একটা হসন্ত, মূর্ধন্য ন। খেয়াল রাখবো। মন্ত্রিসভা, মন্ত্রিসভা এই বানানের ক্ষেত্রে আমরা গত ক্লাসে প্রমিত বাংলা বানানের ক্ষেত্রে বলছিলাম যে যখন সভা, পরিষদ এগুলো যুক্ত হয়ে যায়, তয়বফলা যুক্ত হয়ে যায়, তখন সেটা রস্বীকার হয়ে যায়। মন্ত্রীর সঙ্গে যখন যুক্ত হয়ে যাচ্ছে সন্ধির ক্ষেত্রে, তাহলে মন্ত্রী রস্বীকার হয়ে যাবে, সঙ্গে সভা। কথা হচ্ছে এক্ষেত্রে যদি মন্ত্রী আর সভাকে আলাদা আলাদাভাবে লিখি শব্দের মধ্যে, তাহলে মন্ত্রী দীর্ঘিকার হয়ে যাবে। মন্ত্রীর সঙ্গে যুক্ত হয়ে যদি সভা আসে সন্ধির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রেই কিন্তু একটা শব্দ যখন হবে তখন আমরা মন্ত্রী রস্বীকার দিয়ে লিখব। ঠিক একইভাবে মন্ত্রী সভা বা মন্ত্রী পরিষদ একটা শব্দ যখন হবে তখন রস্বীকার হয়ে যাবে। প্রাণী জগৎ ঠিক একই নিয়মে আসবে। প্রাণী আমরা যখন আলাদা লিখব তখন দীর্ঘিকার দিয়ে লিখব, কিন্তু যে সঙ্গে জগৎ যুক্ত হয়ে গেলে তখন একটা শব্দে রস্বীকার চলে আসবে। পিপীলিকা, এটা উচ্চারণের ক্ষেত্রে আমরা খেয়াল করব, কোথায় দীর্ঘ এবং কোথায় হ্রস্ব হচ্ছে। উচ্চারণ অনুযায়ী এখানে আমরা নিয়মটা লিখব। যদি পিপীলিকা, পিপীলিকা, কোথায় টান দিচ্ছি? দীর্ঘই হচ্ছে দ্বিতীয় পির ক্ষেত্রে, তাহলে প্রথম পি রস্বীকার, পি পি লিকা। অনেক সময় আসে পরীক্ষায়। এরপরে মধ্যাহ্ন, এইখানে নত্যবিধানের নিয়ম অনুসারে মধ্যাহ্ন হয়ে যাবে, মোর সাথে এখানে হর সাথে দন্তান্ন হবে, মধ্যাহ্ন জফলা আকার। হর সাথে ন হইলে তখন যুক্তবর্ণ হয়ে যায়, দন্তান্ন হলে এরকম হর পাশে, আর হর সাথে যখন মূর্ধন্য যুক্ত হয় তখন হর নিচে চলে আসে। যুক্তবর্ণের রূপটাও খেয়াল রাখতে হবে। তাহলে মধ্যাহ্ন দন্তান্ন দিয়ে
স্টেডিয়াম ইংরেজি শব্দ, আমরা বলছিলাম এসটি সহযোগে ইংরেজি থেকে যত শব্দ আসছে সবগুলো কিরকম হবে, দন্ত শয় টয় দিয়ে। তাহলে স্টেডিয়াম বানান সঙ্গত কারণে দন্ত শয় টয় রশ্মি একার ডয় রশ্মি অন্তস্থি একার মো। ক্লিয়ার? উল্লেখিত, খুব খুব বেশি সংখ্যক বার ভুল করি আমরা লেখার সময়। উল্লেখিত, উল্লেখিত শব্দটা ভাঙলে কি দেখি আমরা, একটু এর শুরু থেকে আসি। যদি উল্লেখিত শব্দটা আমরা ভাঙি, উল্লেখিত ব্যবহারও করি, অর্থাৎ উপরে লেখা কিছু হয়েছে সেটার ক্ষেত্রে উদ্যোগ লিখিত, এটা হচ্ছে ভাঙলে আমরা দেখি। আসলে কি উল্লে বলে বাংলায় কোনো শব্দ কোথাও ব্যবহার করা আছে এইটা আমার বিশ্বাস হয় না। এই উদ শব্দের অর্থই হচ্ছে উপরে, অর্থাৎ উপরে যেটা লেখা হচ্ছে। তাহলে এই শব্দটার সঠিক বানান হবে উল্লিখিত। উল্লিখিত, এইটা আমরা অহরহ ভুল করি। উল্লেখিত বলে কোনো শব্দ হবে না, উদ্যোগ লিখিত, তাহলে উল্লিখিত। মুমূর্ষ, মুমূর্ষ রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন। আমরা টিভি স্ক্রিনে সংবাদে বিভিন্ন জায়গাতে বারবার অহরহ দেখতে থাকি। এইখানে কতগুলো ভুল হয় দেখি, আমরা একটু পুরা বাক্যটাই দেখি, লিখি, খেয়াল করব। মুমূর্ষ রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন। প্রয়োজন, এই বাক্যটার মধ্যে আমরা প্রথমত মুমূর্ষ শব্দটা দেখিনি। মুমূর্ষ আসলে এইখানে হবে মুমূর্ষ বলে কোনো শব্দ না, মুমূর্ষু। তাহলে ময় রস্যু, ময় দীর্ঘ, মূর্ধন্যস্বয় রেব রস্যু, মুমূর্ষু। আচ্ছা, রোগীর জন্য জরুরি, জরুরি শব্দটা যদিও এখানে দেয়া নাই, তারপরেও বলে রাখি বানানের জন্যে এই জরুরি, যত জরুরি হোক, জরুরি শব্দের গুরুত্ব যত জরুরি বুঝাক না কেন রসিকার হবে। আর এই কথা যেন মনে থেকে না যায়, জরুরি সে যত জরুরি হোক অবশ্যই অবশ্যই রসিকার দিয়ে লিখব। তাহলে এরপরে আমরা প্রতিযোগিতায় আসি। প্রতিযোগী যদি লিখি তাহলে দীর্ঘিকার, যখন প্রতিযোগিতা হয়ে যাচ্ছে তখন রসিকার। রসিকার। গীতাঞ্জলি, গত ক্লাসের শব্দ দিয়েই বলি শ্রদ্ধাঞ্জলি। যদি সে যে কোনো কাউকে দেয়া হোক না কেন, শ্রদ্ধার পাত্রটি যত গুরুত্বপূর্ণই হোক, অঞ্জলি সর্বত্রই রসিকার। যে যেখানেই ভুল করুক না কেন আমি করব না, মনে থাকবে সকল প্রকারের অঞ্জলি রসিকার। তাহলে গীতাঞ্জলিতে, গীতে তো কোনো সমস্যা নাই, সমস্যা হতে অঞ্জলি দিয়ে, সুতরাং এই গীতাঞ্জলি হবে রসিকার দিয়ে। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি যে যতভাবেই লিখুক না কেন এটাই আমরা ফলো করব। আর একটু সতর্ক হলেই আমার মনে হয় এই বানান নিয়ে আমাদের বিশেষ কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা বাক্য রূপান্তরের একটা অংশ দেখলাম। বাক্য রূপান্তরের যে অংশটা গত ক্লাসে আমরা করছিলাম, অর্থাৎ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করে সরল, জটিল এবং যৌগিক বাক্যে রূপান্তর করার যে বৈশিষ্ট্যগুলো আমরা বের করছিলাম সেগুলো আজকে প্র্যাকটিস করলাম একটু। সাথে সাথে অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তরিত করলাম এবং কিভাবে করব অর্থ অপরিবর্তিত দিকে সেটাও আলোচনা করলাম। আর এর সাথে আমরা কতগুলো 10টি শব্দের শুদ্ধ রূপ দেখলাম, বানানে যেখানে ভুল লেখা থাকে পরীক্ষার এতে প্রশ্নপত্রে দেওয়ার জন্যে বা তোমাদের জানার জন্যে, সেই ভুলগুলো সংশোধন করলাম। নেক্সট ক্লাসে আমরা গ্রামারের অন্য কোনো অধ্যায় নিয়ে আসবো। আর ততক্ষণ পর্যন্ত সবাই এটা প্র্যাকটিস করবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সকলকে।